প্রতি মাসে ৩৯টি খুনের অর্থ হলো ৩৯টি সহিংসতার গল্প, আর সাথে একটি মৌলিক প্রশ্ন, কোথায় পাবো নিরাপত্তা? দর্শক চলুন আমরা আলাপ করি। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান এবং আছেন অপরাধ বিশেষজ্ঞ অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং খান সাইদ হাসান, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। পুলিশ বাহিনীতে থাকাকালীন সময়ে নিশ্চিতভাবেই আপনি অনেক ধরনের অপরাধ দেখেছেন, সে সমস্ত অপরাধ নিয়ে বিশ্লেষণ হয়তো আপনার কাছে আছে। আপনার কাছে জানতে চাইবো, সেই সময়ের অপরাধগুলো ঠিক এই মুহূর্তে যদি আমরা তুলনা করি, সংখ্যা যে বেড়েছে বুঝতে পারছি, কিন্তু অপরাধের যে সহিংসতা, সেই যে নৃশংসতার কথা আমরা বলছি, সেটা কতটা বাড়তে দেখছেন, কেন বাড়তে দেখছেন, কোথায় গিয়ে আপনার বড় ধরনের গলদ মনে হচ্ছে আসলে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের দেখছেন বা শুনছেন তাদেরকেও। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের আমি তো 2009 সালের পরের থেকেই আমি চাকরিতে নেই, তো তখন যে ধরনের অপরাধ, মানুষের গতি, মডাস অপারেন্ডি যেটাকে আমরা বলি, যে অপরাধের ধরন এবং অপরাধ মানে সংগঠনের প্রক্রিয়া, এগুলো সবই তো চেঞ্জ হয়েছে। তো সেই জন্য সেই তুলনায় এখন সহিংসতা অনেক বেড়েছে। কিন্তু আমাদের অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের পার্থক্য হলো ওই, বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলো, যে ওই সহিংসতা বা প্রক্রিয়ার পরিবর্তনের সাথে সাথে তারা তাদের বিচারিক প্রক্রিয়া এবং সেই অপরাধ নিবারণ নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া, সেটা তারা পরিবর্তন করেছে। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের সেটা তো হয়নি, বরং আমরা 2009 সালের পরের থেকে আমাদের যে এক্সপেরিয়েন্স, তাতে করে ভেরি সরি টু সে, যে রাষ্ট্র পরিচালনাকারী যে দলটি ছিল, সেই দলটি বরঞ্চ এই ধরনের অপরাধকে তারা আরো প্রশ্রয় দিয়েছে এবং আরো উৎসাহিত করেছে তাদের ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ উদ্ধারের জন্য। তো সেই কারণেই আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বা অপরাধ নিবারণকারী সংস্থা এবং আমাদের যে বিচার ব্যবস্থা, এটাকে একদম পুরোপুরি ধ্বংস করে ফেলা হচ্ছে। ফাইন, 2024 সালের 5ই আগস্ট সেই স্বৈরাচারের পতন ঘটেছে, বাট তারপরেও যারা এসছেন তারা তো আসলে এদের তো ওইভাবে আপনার রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে সরকারের যে দৃঢ়তা বা সরকারের যে আপনার লোকাল স্ট্যান্ডি, সেটা তো ওটা স্ট্রং না। যার ফলে এদের এই দোদুল্যমানতাটা, যদিও তাতে অবস্থার কিন্তু উন্নতি হয়েছে। আপনার 5ই আগস্ট 2024 পরের থেকে সিচুয়েশন ইজ ইমপ্রুভ, থিংস আর ইমপ্রুভিং, বাট যতটা আমাদের প্রত্যাশা, সে প্রত্যাশার তুলনায় কিছু হয়নি, বিকজ এই সরকার পারলেও কিছু করতে পারছে না। তবে আমরা আশা করি যে যখন জনগণের প্রতিনিধিত্বশীল যখন কোনো সরকার আসবে, তখন এটা আবার স্ট্যাবিলিটি ফিরে আসবে। তবে একটু সময় লাগবে, 17 বছরে যে অবনতি, সেটা ঠিক করতে একটু সময় লাগবে। তবে এটা ইনশাল্লাহ করা যাবে, বিকজ ল এনফোর্সিং এজেন্সিস, আমি কোর্টের কথা বাদ দিলাম, আমি পুলিশের কথা যদি বলি, ল এনফোর্সিং এজেন্সিস বা ল এনফোর্সার্স যারা, তারা আসলে অ্যাকচুয়ালি দে আর সাবঅর্ডিনেটস। তারা যখন মামলা তদন্ত করে তখন তারা কোর্টের সাবঅর্ডিনেট থাকে, আর যারা তখন আইন শৃঙ্খলা রক্ষা করে তখন তারা হয় ম্যাজিস্ট্রেসি অথবা সরকারের আপনার অধীনে থাকে, সাবঅর্ডিনেট থাকে। এই জন্য এরা সবসময় চায় যে তাদের সুপার অর্ডিনেট, অর্থাৎ তাদের যারা কন্ট্রোলিং অথরিটি, তারা কতটুকু স্ট্রং এবং কতটুকু ডিসাইসিভ এবং ডিটারমাইন্ড, সেটার উপরই এরা অ্যাক্ট বা রিঅ্যাক্ট করে। তো সেটা তো এখন আর ওইভাবে অতটা নাই। বুঝতে পারছি, তার মানে যে বিচারে আসলে অপরাধীদের বিচার হবে, সেই বিচার বিভাগটাই যদি আসলে নিয়ন্ত্রণে না থাকে বা সেই বিচার বিভাগটা যদি স্বাধীন না থাকে, তখন আসলে যে অবক্ষয়টা হয় সেটার রেফারেন্স আসলে আপনার এই কথায় আমরা পেলাম। এবং নিশ্চয়ই সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাবে, সেই প্রত্যাশা তো আমাদেরও থাকবে, কিন্তু কিছু বিষয় আছে যেটা আসলে বিচারের উপর নির্ভর করে না, যেটা আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং সেই জায়গাটাই একটু টাচ করতে চাই অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী আপনার কাছে। আমরা বিচারের কথা বলছি, আমরা হয়তো আইনের যে প্রয়োগ, সেটা হয়তো খুব শক্তভাবে করে অপরাধীদের হাতে হাত করা পড়াতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে এই অপরাধগুলো তো একটা গ্লোবাল প্রবলেম, এবং সবার আগে যেই মানে অংশটা সবাই তুলে ধরে সেটা হচ্ছে নৈতিকতা। এই জিনিসটা না থাকলে অপরাধ আসলে এরকম দমন পীড়ন করে কি নিয়ন্ত্রণে আনা সম্ভব? 71 টিভিকে ধন্যবাদ, খুব চমৎকার একটা যুগোপযোগী বিষয় এই মুহূর্তে আলোচনায় নিয়ে আসার জন্য। আমরা খুব উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি অপরাধগুলো হয়ে যাচ্ছে এবং দিন দিন অপরাধগুলো বেড়ে যাচ্ছে। আজকের থেকে 40 বছরের কথা যদি বলি, প্রত্যেক দিন এই অপরাধগুলো বেড়ে গেছে, তারও আগের ইতিহাসগুলো ঠিক এরকমই। যদি এই অপরাধগুলো এভাবে বাড়তে থাকে, আমরা প্রচলিত পুলিশ বলি, আদালত বলি, আদালতের জাজ বলি, লয়ার বলি, এই সম্পৃক্ত যারা আছেন এদেরকে বলি, এগুলো বাড়িয়ে কোনো লাভ খুব একটা হবে না। কারণ আমরা আমাদের শিকড়ে যেতে হবে। এই অপরাধগুলো উন্নত দেশে যেগুলো হয়, যে একটা অপরাধ হলে বা কোনো একটা নির্দিষ্ট এলাকায় অপরাধ বাড়লে, তাহলে ওই এলাকা ভিত্তিক
অপরাধগুলোকে সেন্সাস করা হয় এবং ওই অপরাধগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেগুলো খুঁজে তারা বের করার পর এলাকা অনুযায়ী তারা সেভাবে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করে। কিন্তু আমাদের দেশে সরকারকে, ইতিপূর্বে কোনো সরকারকে এরকম অবস্থা নিতে দেখিনি আমরা, এগুলোর উপর কোনো গবেষণা হতে দেখিনি, এগুলোর উপর কোনো স্টেপ নিতে আমরা দেখিনি। যদি সেটা হয়ে থাকে, তার মানে আমরা যদি সোর্সটাকে আউট করতে না পারি, সমস্যাগুলো আমাদের থেকেই যাবে, অপরাধগুলো দিন দিন বাড়তেই থাকবে। আর এভাবে অপরাধের বিচার করে অপরাধকে আমরা নির্মূল করতে পারবো না। আমরা আমাদের দেশের কথাই যদি বলি, যেমন ধরেন ব্রাহ্মণবাড়িয়ার কথা বলি, সেখানে একরকমের অপরাধের প্রকৃতি, মাদারীপুরে একরকম, কুড়িগ্রামে একরকম, রংপুরে একরকম, দেশের চিটাগাংয়ে একরকম, মানে জায়গা ভেদে অপরাধগুলো এক এক রকম হয়ে থাকে। এই একই খুনের কথাই যদি বলি, এক এক জায়গার খুনগুলো এক এক প্রক্রিয়া হয়ে থাকে। তাহলে এই ধরনের প্রক্রিয়াগুলো কেন হচ্ছে, ওই এলাকার মানুষগুলো কেন এই অপরাধে জড়িয়ে যাচ্ছে, এগুলোর উপর কখনো তো গবেষণা হয়নি। আমরা যদি সেই জায়গায় গবেষণা করে সেই সমস্যাগুলোকে ডিটারমাইন করে না করে আমরা যদি বিচারের দিকে শুধু যেতে থাকি, পুলিশ বাড়াতে থাকি, জেলখানা বাড়াতে থাকি, খুব একটা লাভ হবে বলে মনে হয় না। আমরা এই বর্তমানে যে খুনের সেন্সাস আপনি দিচ্ছিলেন, যে 39টি খুন হয়েছে গড়ে, আমরা দেখেছি যে ঢাকা শহরে 352টা, গত 9 মাসে 352টা খুন হয়েছে। এই ঢাকা শহরের খুনের কথাও যদি বলি, তারপরে এলাকা ভিত্তিক খুনগুলো, খুনিরা এক একটা এক এক প্রকৃতির, এক এক এলাকায় এক এক কারণে খুনগুলো হচ্ছে, এগুলো খোঁজা হচ্ছে না, সেই অনুযায়ী রিমেডি বিধানের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা শুধু এই মানে প্রতিরোধের দিকে যাচ্ছি না, প্রতিশোধের দিকে যাচ্ছি। এভাবে হলে আমরা অপরাধগুলোকে কমিয়ে আনতে পারবো না, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। দিনের পর দিন সেন্সাসটা যদি বলি, 16 সাল থেকে 20 সাল পর্যন্ত ছিল, গড়ে হত্যা ছিল 10টি হত্যা ছিল প্রতিদিন। 21 সালে হয়ে 24 সাল পর্যন্ত হলো 9টি, 25 হয়ে আসলো 11টি। এভাবে খুনগুলো আমাদের বেড়ে গেছে। এবং আমার মনে হয়, যদিও এই সময় এইরকম সরকারের কারণে একটু নাজুক পরিস্থিতিতে আছে, পুলিশ যেহেতু একটু পিছু টান দিয়ে আছে, বা আমরা বলি একটু পিছনের দিকে আছে, সেই ক্ষেত্রে হয়তো অপরাধটা একটু বাড়ছে বটে। তবে সামগ্রিকভাবে এই অপরাধগুলো যেভাবে চলছে, এভাবে যদি আমরা চলতে থাকি, অপরাধগুলো বাড়তে থাকবে। এগুলো আমরা এভাবে সমাধান করতে পারবো না। আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করতে পারি, অনেক কথা বলতে পারি, কিন্তু সরকারের যথোপযুক্ত কর্তৃপক্ষ যারা আছেন, তারা যদি এই বিষয়টা না ভাবেন, তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আপনি অবাক হয়ে খেয়াল করবেন, আমাদের দেশে এই বিচার ব্যবস্থার, অপরাধের বিচারের জন্য প্রথম পুলিশ, তারপর আদালত, বিচারিক কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী, তারপর জেলখানা, এই ব্যাপক একটা ব্যয় করতেছে সরকার। সবটি ব্যয় কিন্তু পক্ষান্তরে সরকারই করছেন। এত ব্যয় করছেন সরকার অপরাধের বিচারের জন্য। সরকার কি বলতে পারবেন মানুষ যেন অপরাধী না হয়ে ওঠে তার জন্য কত পার্সেন্ট ব্যয় করেছেন? এটা খুব চমৎকার একটা প্রশ্নের অবতারণা করেছেন। আমি এটা একটু খান সাইদ হাসান আপনার কাছে আসতে চাই। মানে অপরাধ হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকবার আলাপ করি এবং প্রত্যেকবার দেখা যায় পরবর্তী অপরাধ হবে না, এরকম একটা জায়গা থেকে আমরা আলোচনাটা শেষ করি। কিন্তু মুশকিল হচ্ছে আলোচনা শেষ হওয়ার পর আবারও আমরা একটা হত্যাকাণ্ড বা নৃশংসতা হতে দেখি। এই জিনিসটার পথ বন্ধ করার জন্য যেই জায়গা থেকে শুরু করতে হবে, সেটা কখনো পরিবার হতে পারে, কখনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। সরকারের পক্ষ থেকে তেমন কোনো অ্যাওয়ারনেস বা তেমন কোনো উদ্যোগ কি চোখে পড়েছে আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে? ধন্যবাদ। আসলে ওই যে আসাদুজ্জামান সাহেব ঠিকই বলেছেন, আমাদেরও প্রিন্সিপালও কিন্তু তাই, যে আপনার প্রিভেনশন ইজ বেটার দেন ডিটেকশন। আপনার প্রতিরোধটা উদ্ঘাটনের চাইতে অনেক ভালো। তো প্রতিরোধ, অপরাধ কেন হচ্ছে যেটা উনি বললেন, এটা নিয়ে আমাদের কোনো রিসার্চ ওয়ার্ক, আমি আমার চাকরি জীবনে 21 বছরের চাকরি জীবনে আমি দেখি নাই, আর এখন তো জানি আমার এখন পর্যন্ত চোখে পড়েনি। এই অপরাধগুলো যে কারণে হয়, সেই কারণগুলো যদি আগে থেকে চিহ্নিত করে যদি সে ব্যবস্থা না যায়, ডেফিনেটলি অপরাধ করবে। এই চিহ্নিত করার দায়িত্বটা হলো রাষ্ট্রের বা সরকার, যারা পরিচালনা করেন তাদের। দুর্ভাগ্য আমাদের যে এখন সেরকম ভাবে আমরা এখন ওরকম সরকার পাইনি। তো ইনশাল্লাহ পাওয়া যাবে হয়তো ভবিষ্যতে, পেলে তখন এটার একটা উচিত ব্যবস্থা হবে। আর একটা জিনিস হলো যে আপনি আবার যাকে দিয়ে কাজটা করাবেন, কারণ সেই ব্যক্তিটাকে আবার আপনি ওইভাবে বিশুদ্ধ ব্যক্তি লাগবে। এই যে আপনি রিসার্চ করান বা যাই করেন না কেন, আপনি ইনফোর্স করেন বা ইভেন বিচার করেন, যাই করেন, পরে তো মানুষ, সেই মানুষের নৈতিকতা বৃদ্ধির জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, সেটা হলো এক ধরনের তাদের শিক্ষা দেওয়া ওইভাবে। আর একটা হলো যে তুমি যদি তোমার উপরে যে অর্পিত দায়িত্ব, প্রত্যেকটা সরকারি কর্মচারী কর্মকর্তার
নির্দিষ্ট দায়িত্ব কি এটা একদম লিখিত আছে, এটা মানে প্রত্যেকটা বিভাগের জন্য। সেটার বাইরে যদি তুমি যাও তাহলে পরে তার কি ব্যবস্থা শাস্তি হতে পারে সেটাও বিধান আছে। তো সেটা তো আমরা কখনো প্রয়োগ হতে দেখিনি। কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী তার প্রতি অর্পিত দায়িত্ব উদাসীন ভাবে বা অসৎ উদ্দেশ্য ভাবে পালন থেকে বিরত থেকেছে, অথবা পালন করলেও অপরাধমূলক ভাবে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য করেছে, তার জন্য কোনো ব্যবস্থা হয়েছে, এটা আমি আমার জীবনে দেখি নাই, এখনো দেখিনি। বরঞ্চ কোনো কর্মচারী কোন কর্মকর্তা তার কথা শোনেনি, অথবা তার প্রতিপক্ষ মানে তার আগের সরকারের সময় বা আগের দলীয় সরকারের সময় তাদের প্রতি অনুগত থেকেছে, তাদেরকে পারপাসফুলি ধরে এনে বা তাদেরকে এনে তাদেরকে শাস্তি দেওয়া, যেটা ভিকটিম আমিও নিজেও, এগুলো হয়েছে। কিন্তু প্রকৃত যেমন রেসপন্সিবিলিটি, যে আমাদের আসাদুল সামান সাহেব আমাকে বিয়ার করবেন, যে রেসপন্সিবিলিটি যদি আপনি যেটা পালন না করেন তার জন্য আপনাকে ইয়ে করতে হবে, আপনাকে জবাবদিহি করতে হবে। যদি আপনার সমস্ত চেষ্টার সত্ত্বেও যদি আপনি সেটা ফেল করেন তাহলে আপনার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা হবে। আপনি যদি উদাসীনতার কারণে ঠিক আছে কাজটার দায়িত্ব করলাম না, অসুবিধা নেই, সেই কারণে যদি করেন তাহলে যে অপরাধ সংগঠিত হবে সেই অপরাধের দায় আপনার, ওই সম পরিমাণ অপরাধ আপনার হবে। আর যদি আপনি নিজে, যেটা গত 17 বছর আমরা দেখেছি যে অপরাধ নিবারণের দায়িত্ব যারা, তারাই অপরাধ করেছে। কিরকম? এই যে আপনার মিথ্যা মামলা নেওয়া, এটা কিন্তু একটা অপরাধ। ধরে নিয়ে এসে একদম মানে এখানে আমরা সদিচ্ছার অভাব দেখেছি, দীর্ঘসূত্রিতা দেখেছি, এবং সে সমস্ত কারণে যখন পরবর্তী অপরাধ ঘটে তখন অজুহাত দিতেও আমরা দেখেছি। একটা বিষয় একটু অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী আপনার কাছে আসতে চাই। মানে আমরা যখনই অপরাধ নিয়ে কথা বলি কোনো না কোনো পর্যায়ে গিয়ে আমাদের কিশোর গ্যাংয়ের কথাটা বলতেই হয়, কারণ দেখা যাচ্ছে কিশোর গ্যাংয়ে যে অপরাধগুলো ঘটে সেটা অনেক বয়স্ক মানুষরাও করতে পারে না, কিন্তু দিন শেষে আইনের ফাঁকগুলো কিশোর গ্যাংয়ের অনেকেই বেঁচে যান, কারণ হয় তাদেরকে কোনো ক্ষমতাবানের ছত্রছায়ায় একটা শেল্টার দেওয়া হয়, অথবা কিশোর শোধনাগারে পাঠানো হয়, এবং সেখানে গিয়ে আসলে কতটা শোধন হয় সেটা তো আমরা বুঝতেই পারি। আইনের কোনো দুর্বলতা অন্তত দেখেন কিনা এই ক্ষেত্রে? না, আইনের তো দুর্বলতা অবশ্যই কিছুটা আছে প্রয়োগের দিক থেকে, এবং বিচারহীনতাও এটা একটা বড় কারণ। এবং বিচারহীনতার যে কেন যে বিচারহীনতা সেটা নিয়ে আলোচনা করলে দীর্ঘ আলোচনা করা যাবে। সেক্ষেত্রে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে, অনেকগুলো সমস্যা আছে একদম। হ্যাঁ, কিন্তু আমরা যে জায়গায় কাজটা করতে পারতাম, আমরা অবশ্য দেখতে পাচ্ছি যে ইদানিং কিশোরী গ্যাংরা অনেক ফেরসাস, খুবই হিংস্র তারা, এবং খুবই মারাত্মক ধরনের তারা অপরাধগুলো করছে। আমরা যেটা করতে পারতাম, যেমন আমাদের কিশোর সংশোধনাগার করা হয়েছে। আচ্ছা, কিশোর সংশোধনাগার করা হলো, সেখানে সংশোধনের জন্য কতটুকু কি করা হচ্ছে আমরা কি সেটা জানি? বাস্তবিক ক্ষেত্রে কতটুকু তারা কাজ করতে পারছেন? তারপর একটা বাচ্চা যখন, একটা কিশোর যখন ওখান থেকে কোনো কারণে জামিনে বের হয়ে গেল ধরে নেই, তারপর তার উপর কোন রকম ভিজিলেন্স আছে কিনা, তার উপর কোনো খবরদারি আছে কিনা, তার প্রতি কোনো তত্ত্বাবধান আছে কিনা, দেখা যাচ্ছে কিনা সে এরপর কি করছে, তারপর কি করছে, কিভাবে সে আসছে, তার কোনো সংশোধনের ব্যবস্থা আছে কিনা, ওই পর্যন্ত রাষ্ট্র আর দায়িত্ব নিচ্ছে না। এই ধরলো আসামি জেলে কোর্টে আসলে হয়তো জামিন হয়ে গেল, কিংবা ওই মামলা যদি সে কোনো কারণে খালাসও পেয়ে যায়, এটাই জানতে চাই, মানে কেন রাষ্ট্র আসলে দায়িত্বটা নিচ্ছে না? রাষ্ট্রর ব্যাপারটা কি সিরিয়াসলি নিচ্ছে না, নাকি সদিচ্ছার অভাব? হ্যাঁ, এখন যদি বলতে হয় তাহলে আঙ্গুল দিয়ে এটাই বলতে হয় যে, আমি যদি বলি, বলাটা কতটুকু কে গ্রহণ করবে আমি ঠিক জানি না, তবে রাষ্ট্র আসলে কি চায় এদেশে অপরাধ নির্মূল হোক বা অপরাধ কমে যাক? আসলে কি চায়? বা রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কি আসলেই চান? সেই দিন সুপ্রিম কোর্টে একটা বিষয় নিয়ে একজন বিচারক জামিন দিয়েছেন 600 মামলা, এটা নিয়ে অনেক কথা হয়, কিন্তু 600 মামলা কেন তৈরি হলো, কেন আসলে এই পরিমাণ মামলা কেন জামিন দিতে হচ্ছে কোর্টকে, কোন পরিস্থিতিতে, কি, এগুলো নিয়ে কখনো কথা হয় না। এগুলো কি স্টেটের দায়িত্ব না যে এত মামলা কেন সুপ্রিম কোর্টে আসছে, ছোট ছোট সিলি মামলাগুলো কেন আসছে, কেন এত মামলা তৈরি হচ্ছে? না, ওইগুলো নিয়ে কথা হয় না। তো এই জায়গায় আমরা যদি শিকড়ের দিকে না যাই তাহলে কিন্তু আমরা আসলে এর পথ খুঁজে পাবো না। খুব চমৎকার করে আপনি বললেন। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে খান সাইদ হাসান সবশেষ মন্তব্যটা আপনার কাছ থেকে নেব, কারণ একটা ইন্টার্ম গভর্নমেন্ট এখানে আছে এবং মেয়াদও শেষ হয়ে আসছে। যদি সবকিছু ঠিক থাকে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার আসবে। সেই সরকার যখন দায়িত্বটা নেবে তাদের কাছ থেকে প্রত্যাশা জায়গাটা কি থাকবে? মানে নৃশংসতা কমানোর জন্য কোন কাজটা সবার আগে করা জরুরি? খুব সংক্ষেপে। জি, রাষ্ট্র চাইলে পারা যাবে। রাষ্ট্র চাইবে কিনা, রাষ্ট্র বলতে রাষ্ট্র তো একটা ভার্চুয়াল জিনিস। যারা সরকার, রাষ্ট্র পরিচালক যে সরকার,
সেই সরকারের মধ্যে যারা যে ব্যক্তি বিশেষরা থাকেন তারা যদি চান তাহলে পারা যাবে। আমাদের দেশের সমস্যা অনেক আছে, কিন্তু আমাদের সবচেয়ে ইয়ে হলো আমাদের একটা ইউনিফাইড নেশন, আমাদের এর মধ্যে কোনো বিভাজন নাই। তো সেই জন্য আমাদের কৃষ্টি কালচার যেহেতু একরকম, আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতাও একরকম, ল অ্যাবাইডিং নেসটা আমাদের এরকম। কিন্তু যিনি এটাকে প্রয়োগ করবেন, যিনি এটাকে বাস্তবায়ন করবেন, সেই সরকার যদি সদিচ্ছাপূর্ণ সরকার হয় তাহলে এটা এখন আমাদের এখানে করা সম্ভব। এর আইনের কোনো ফাঁক ফোকর নাই, শুধু আইন যারা প্রয়োগ করছে বা আইন যাদেরকে দিয়ে প্রয়োগ করানো হচ্ছে, যারা প্রয়োগ করাচ্ছেন তাদের মধ্যে গলত থাকার কারণে আমাদের এটা হচ্ছে না। এটাই আমার অবজারভেশন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে এবং এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ করার সুযোগ হবে আশা করি। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান এবং একজন অপরাধ বিশ্লেষক ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী। এবং প্রতি মাসে এই শহরে 29টি করে খুন হচ্ছে, গড়ে নৃশংসতা কোন পর্যায়ে গেছে, সমাধান কি, এটা নিয়ে মূলত কথা বলছিলাম। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে।